This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি নিউজ টপ 9। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুটো ব্রেকিং নিউজ এসেছে, বড় খবর এসেছে, পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করার জন্য এবং আপনাদেরকে জানাবো ঠিক কি খবর রয়েছে। প্রথম খবর আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের দুবরাজপুর। আপনাদেরকে জানিয়ে রাখি উত্তপ্ত পরিস্থিতি সেখানে। দুই গোষ্ঠীর তৃণমূল সমর্থকদের প্রায় 40টি বাড়িতে ভাঙচুর হয়েছে, এমনটাই খবর পাচ্ছি। এবং আপনাদেরকে জানাবো এলাকায় 150টি বোমা পড়েছে বলে অভিযোগ। ভেবে দেখুন, 150টি বোমা পড়েছে। আসবো এই খবরের ডিটেলস আপডেটে। এর পাশাপাশি আরও একটা ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখা যাক। আপনাদেরকে জানিয়ে রাখি আরও একটা ব্রেকিং নিউজ, প্রথম থেকে প্লে করতে বলবো পিসিআরকে। আবগারি দুর্নীতি মামলায় ফের কেজরিওয়ালকে তলব ইডি, এই খবর পাচ্ছি আমরা। আপনাদেরকে জানিয়ে রাখি 3রা জানুয়ারি আপ প্রধানকে ডেকে পাঠালো ইডি এবং এর পাশাপাশি এই নিয়ে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব ইডির। এই দুটো খবরের দিকেই নজর রাখবো। তবে একদম শুরুতেই যেটা আপনাদেরকে বললাম, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের দুবরাজপুর। সিভিক ভলেন্টিয়ার সহ তৃণমূলের দুই গোষ্ঠীর সমর্থকদের 40টি বাড়ি ভাঙচুর, প্রায় 150টি বোমা পড়েছে এলাকায়, এমনটাই খবর পাচ্ছি আমরা। যশপুর গ্রাম পঞ্চায়েতে আজম শেখ ও সেলিম শেখ গোষ্ঠীর সংঘর্ষে বাড়ি ভাঙচুরের অভিযোগ। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, এমন কি হলো যে পরিস্থিতি এই জায়গায় পৌঁছলো, 150টা বোমা পড়লো? দেখো, একেবারেই বলে রাখি যে যশপুর গ্রাম পঞ্চায়েতের এই যে গ্রাম রয়েছে, সেই গ্রামে আজ যে খোয়াজ মোহাম্মদপুর গ্রাম, সেই গ্রাম এই যে প্রথম এখানে উত্তপ্ত হলো, সেই পরিস্থিতি সেখানে তৈরি হয়নি। কারণ এর আগেও এই গ্রাম থেকে একাধিকবার এই ধরনের বোমা উদ্ধার হয়েছে, বোমাবাজি হয়েছে, এমনটা খবর পাওয়া যায় এবং সেই খবরও প্রকাশ্যে এসে। কিন্তু আজ যেটা হয়েছে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। আজম এবং যে সেলিম রয়েছে, তারা সেলিম শেখ, তাদের যে দুই গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের, এলাকার দখল কার হাতে থাকবে সে মূলত সেই নিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব। এবং যেটা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, প্রায় 30 থেকে 40টি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে এবং প্রায় 100 থেকে 150টি বোমা ফাটানো হয়েছে ওই গ্রামের মধ্যে। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, শুধুমাত্র যে সেই গ্রাম সেটা নয়, আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যেও ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে যে কী কারণে এত পরিমাণে বোমা বর্ষণ হচ্ছে সেখানে। ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যদিও ঘটনাস্থল ইতিমধ্যেই উত্তপ্ত একেবারেই কমে গেছে, উত্তপ্ত নেই। নতুন করে কোনো ঘটনা ঘটতে পারে না সেটা কিন্তু নয়। পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এলাকার মানুষজন তারা কি বলছেন? দেখো, এলাকার মানুষজন প্রকাশ্য ক্যামেরায় এই মুহূর্তে মুখ খুলতে চাইছেন না, কারণ তারা ভীত সন্ত্রস্ত। কারণ তৃণমূলের দুই গোষ্ঠী, শাসক দলের দুই গোষ্ঠী, তারা যদি এইভাবে সংঘর্ষ করে তাহলে এলাকার মানুষজন স্বাভাবিকভাবে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এবং ইতিমধ্যেই পুলিশ সেই ভীত সন্ত্রস্ত মানুষদের মধ্যে যাতে আশার আলো সঞ্চয় করতে পারে সেই চেষ্টা করছে, কিন্তু যদিও এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়ে ওঠেনি। ঘটনাস্থলে আরও পুলিশ মোতায়েন করা হচ্ছে, এটাও খবর পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে জানা যাচ্ছে যে তৃণমূলের ওই গ্রাম বা গ্রামের আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলি কাদের দখলে থাকবে, মূলত এটা নিয়েই তৃণমূলের এই দুই গোষ্ঠীর সংঘর্ষ। এবং তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সহ সভাপতি মলয় মুখার্জি রয়েছেন, তিনি প্রকাশ্যে এটা না বললেও ফোন মারফত জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী এরা হতে পারে না, কারণ যারা বোমাবাজি করবে তারা কখনোই তৃণমূলের কর্মী নয়, তারা তৃণমূলের কর্মী কি নয় সেটা তো পরবর্তীকালে আমরা জানতেই পারবো, আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ তোমাকে হিমাদ্রি। এদিকে আরো একটা খবর যেটা দিয়ে শুরু করলাম, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ফের কেজরিওয়ালকে তলব ইডির। 3রা জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালো ইডি। এই নিয়ে তৃতীয়বার আপ প্রধানকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত বলবেন জ্যোতির্ময়। দেখো, 21 তারিখ ডাকা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, কিন্তু তিনি চিঠি লিখে জানিয়েছেন যে তাকে যেভাবে ডাকা হয়েছে সেই ডাকার পদ্ধতি সম্পূর্ণভাবে আইনসম্মত নয় এবং সেই চিঠির প্রেক্ষিতেই তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি হাজিরা দিচ্ছেন না। আজ ফের তাকে একটি তলব পাঠানো হয়েছে এবং এবার পাঠানো হয়েছে 3রা জানুয়ারি ডেটে। এবং ইডি সূত্রে যে দাবি করা হচ্ছে যে চিঠি পাঠানোর ক্ষেত্রে যাবতীয় যা আর বিধিসম্মত নিয়ম, প্রত্যেকটা নিয়ম মেনেই তাকে চিঠি পাঠানো হয়েছে। ফলত এবার অরবিন্দ কেজরিওয়াল তিনি যান কিনা নজর থাকবে সেদিকে, এবং তিনি যদি না যান তাহলে ইডির কাছে এক্ষেত্রে সরাসরিভাবে আদালতে গিয়ে আদালতের নির্দেশ নিয়ে আসা বা সামন নিয়ে আসার এক্ষেত্রে ওয়ারেন্ট বের করে আনার কিন্তু এক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
ফলত আগামী কয়েকদিন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আম আদমি পার্টি এক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয় বা দিল্লির মুখ্যমন্ত্রী এক্ষেত্রে কি জানান। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। পরে খবরে আসি। চাকরি প্রার্থীদের দাবি এবং আমাদের দাবির মধ্যে ফারাক কিছুই নেই। এক ছাতার তলায় আসতে চাকরি প্রার্থীদের অনুরোধ জানিয়েছি। নবান্নের সামনে ডিএ ধর্ণা মঞ্চ থেকে জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। শুনুন। আমরা মনে করি যে আমরা যে লড়াইটা লড়ছি সেখানে চাকরি প্রার্থীদের বিষয়টা সংযুক্ত হয়ে আছে। এই রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন। সেই জায়গা থেকে ওদের দাবিটাকে তো আমরা সমর্থন করি, কারণ আমরা সেটাকেও প্রেস করছি। তাই আমরা মনে করি যে যে দাবি নিয়ে ওরা লড়াই করছে, আমরা যে দাবি নিয়ে লড়াই করছি, সেই দাবির মধ্যে পার্থক্য কিছু নেই। এখানে যেহেতু একটা ঐতিহাসিক আন্দোলন চলছে, নবান্নে আজ পর্যন্ত কেউ বসতে পারেনি, আমরা সেই জায়গাতে ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা প্রত্যেকে আসুন, আপনাদের ব্যানার নিয়ে আসবেন, সাথে 4 থেকে 5 প্রতিনিধি, কারণ এখানে সংখ্যা যেহেতু বাঁধা আছে আমরা মানে সমস্ত কিছু ওপেন করতে পারছি না। আসতে বলেছি, সকাল সকাল আসতে বলেছি, তারা আসবেন বলেছেন। এরপরে বাকি সিদ্ধান্তটা তাদের। নবান্নের সামনে থেকে ধর্ণা চলছে, লাগাতার ধর্ণা চলছে, আর সেখান থেকে আমাদের প্রতিনিধি আজিজ রয়েছেন সরাসরি। আজিজ, তাহলে ডিএ আন্দোলনকারীরা তারা এবং এই চাকরি প্রার্থীরা একসঙ্গে একজোট হয়ে পরবর্তীকালে লড়তে চলেছে, সব মিলিয়ে সামগ্রিকভাবে এই আন্দোলন আরো জোরদার হতে চলেছে তার মানে? একেবারেই তন্নিষ্ঠা, এই আন্দোলনের ঝাঁজ কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে যদি চাকরি প্রার্থী যারা আছেন তারা এই মঞ্চে এসে যোগদান করেন, এবং তেমনটাই আহ্বান কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে করা হয়েছে যে চাকরি প্রার্থীরা যারা যেখানে আন্দোলনে রয়েছেন তারা তাদের প্রতিনিধি, তাদের ব্যানার নিয়ে এই মঞ্চে এসে তাদেরকে যদি যোগদান করেন তাহলে যে সার্বিকভাবে সবার যে দাবি রয়েছে সেই দাবিটা আরও বেশি জোরালো হবে। একেবারে সরকারের ঘরের দোরগোড়ায় এসে এই আন্দোলনের ঝাঁজ কিন্তু আরও অনেক গুণে বাড়বে। এবং যেহেতু হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ রয়েছে 300 জনের বেশি একসঙ্গে এখানে থাকা যাবে না, সেই জন্যই তারা কিন্তু প্রত্যেকটা মঞ্চ থেকে, অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থীরা বিভিন্ন জায়গায় যারা আন্দোলন করছেন তাদের প্রতিনিধি দল হিসেবে 5 থেকে 6 করে আহ্বান জানানো হয়েছে। তাদের যে ব্যানার রয়েছে সেই ব্যানার নিয়ে তারা আসবেন, এবং এখানে তারা আগামীকাল এই যে ডিএ মঞ্চে, সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্ণা মঞ্চ তারা নবান্নের পাশে তৈরি করেছে, সেখানে এসে তারা তাদের আন্দোলনের কথা জানাবেন, এবং এই আন্দোলনের ঝাঁজ কিন্তু অনেক মাত্রায় বেড়ে যাবে। এবং চাকরি প্রার্থীরা এবং এই আন্দোলনের ঝাঁজ হয়তো আরো কয়েক ধাপ, কয়েক গুণে বাড়তে চলেছে। আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা নবান্নের সামনে থেকে, লাইভ সেই ছবি দেখাচ্ছি আমরা, যেখানে আন্দোলন চলছে, লাগাতার জোরদার আন্দোলন। এদিকে নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক, আর সেখানে এবার ডেডলাইনের পালা। শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর তারিখের আশ্বাস পেলেন তারা। এমনই দাবি চাকরি প্রার্থীদের। 1 ফেব্রুয়ারির ডেডলাইন তাদের গলায়, তার আগেই নিয়োগ সংক্রান্ত জট কাটবে বলে আশাবাদী তারা। বৈঠক শেষে বেরিয়ে একথাই শোনা গেল তাদের গলায়। জটিলতাটা কাটবে কখন, ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার, সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে 1 মাসের মধ্যে, আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো যত রকম আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবেন সেটা ওনাদের ব্যাপার। যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে। আলোচনাতে যাবতীয় কথা বলছি আমরা 3 জন ব্যক্তিত্বের কথার সাপেক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় এবং তার সঙ্গে মাননীয় চেয়ারম্যান মহাশয়ের কথার সাপেক্ষে আমরা কথা বলছি। আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলবে। বৈঠক আর নতুন করে হবে, হতে পারে, সেটা ডেট হয়নি, প্রয়োজন সাপেক্ষে ডেট হয়নি, না ডেট হয়নি। মাননীয় নির্দেশে এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে, যেটা আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমরা আশা করছি ওই 1 ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে। সেই বার্তাটা আমরা পেয়েছি আজকে, এবং ডেডলাইন ওই 1 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ চাকরি প্রার্থীদের বক্তব্য, আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে নিয়োগের বন্দোবস্ত করছে রাজ্য সরকার। এই বার্তা তাঁরা পেয়েছেন, কিন্তু শিক্ষামন্ত্রী তিনি কি বলছেন এ নিয়ে? ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি, তবে যেহেতু আমরা দুবার এত মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা
দুবার বসলাম। এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন, কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন। ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোঅর্ডিনেটরের মতো, সংযোজকের মতো। মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধিমতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। আশ্বাসে ভবিবুলবান নয় বলেই তো এরা রাস্তায় নেমেছে অধিকারের জন্য আর ন্যায়ের জন্য। মুখ্যমন্ত্রী বা তার সাঙ্গপাঙ্গদের বা সরকারের অফিসারদের কোনো আশ্বাসের বাণী নয়। যৌবন নিজের শক্তিতে রাস্তায় নেমে ন্যায় হক অধিকার কেড়ে নেবে। এদিকে নিয়োগ নিয়ে রাজ্যে একের পর এক মামলা, আর সেটা নিয়ে এবার সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। প্যানেল আটকে দেওয়া, জটিলতা তৈরির জন্য লক্ষ লক্ষ টাকা তুলছেন এক শ্রেণীর আইনজীবী। তোপ কুণালের। বেআইনি নিয়োগ নিয়ে কুণালকে পাল্টা খোঁচা বিকাশ ভট্টাচার্যের। জটটা খোলার চেষ্টা বিকাশ বাবুদের সমস্যা। এই মামলায় বহু লোককে দিয়ে মামলা করিয়ে প্যানেল ঠেকিয়ে দেয়া, জটিলতা করার জন্য এক শ্রেণীর আইনজীবী ছেলে মেয়েদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছে। একটা প্যানেল হয়েছে, যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের হয়ে গোটা প্যানেল আটকে দিচ্ছি, কাউকে চাকরি পেতে দেবো না, তোমরা আমাদের সঙ্গে থাকো। মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন। লক্ষ লক্ষ টাকা উপার্জন করা হয়েছে কি হয়নি, যারা মামলা করছেন আবেদনকারী তারাই বলতে পারবেন তারা লক্ষ লক্ষ টাকা কোথা থেকে পেয়েছেন না পেয়েছেন, আদৌ দিয়েছেন কি না। আমি ওই ছোট নিম্ন রুচির বিতর্কে যেতে চাই না। আমার একটাই বক্তব্য, কুণাল বাবুরা যদি স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে কাজ করেন তাহলে তো নিয়োগে কোনো বাধা নেই। জরুরি ভিত্তিতে ঘোষণা করে দিন, রাজ্য সরকার মনে করছে সমস্ত বেআইনি যে নিয়োগ হচ্ছে সেগুলো বাতিল করে দেওয়া হলো, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায়, তাহলে সব মামলা চলে যাবে। সেই সততা নেই, কেন করতে পারছে না জানেন? আজকে চাকরিগুলো বাতিল হলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা কুণাল ঘোষের চামড়া গুটিয়ে রাজপথে হাজির করে দেবেন, সেই ভয় করছেন না। এদিকে কোচবিহার থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রার শেষ দিন। বারুইপুর থেকে মিছিল শুরু করেন মীনাক্ষী মুখার্জি, সুজন চক্রবর্তীরা। বারুইপুর, পদ্মপুকুর, গড়িয়া হয়ে যাদবপুরে শেষ হয় মিছিল। পা মেলান দলের কর্মী সমর্থকরা। হ্যাঁ, এই গোটা ইনসাফ যাত্রা বাংলার রাজনীতিতে রুজি রুটির কথাকে ফিরিয়ে আনলো। তৃণমূল বিজেপি মিলে ভুলিয়ে দিতে চাইছিল বাংলার রাজনীতিতে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, স্কুল বন্ধ হয়ে যাওয়া, লেখাপড়ার ফি বেড়ে যাওয়া, বেকারের চাকরি না থাকা, কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরি, আসল কথাগুলো ফিরিয়ে আনলো ইনসাফ যাত্রা। এই কথাগুলোই জোরে জোরে উচ্চারিত হবে ব্রিগেডে 7 তারিখ। ব্রিগেড ঐতিহাসিক হবে, বাংলার মানুষ নতুন ভোরের সন্ধান খুঁজছেন এই ইনসাফ যাত্রার মাধ্যমে। এদিকে চিকিৎসা বিজ্ঞানের মাথায় নতুন পালক। ডেঙ্গি চিকিৎসায় বড় সাফল্য কলকাতা মেডিকেলে। ডেঙ্গি রোগীর অসুস্থতা বিপদের দিকে এগোচ্ছে কিনা বলে দেবে এক ধরনের রক্ত পরীক্ষা। মেডিকেলের গবেষণায় বড় সাফল্য। আইআইটি বম্বের সঙ্গে কলকাতা মেডিকেলের যৌথ গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। বাংলার গবেষণায় ডেঙ্গি মৃত্যু রোধে নতুন অস্ত্র পেল বিশ্ব। ডেঙ্গি চিকিৎসায় বড় সাফল্য পেল কলকাতা মেডিকেল কলেজ। বছর দশক আগে আইআইটি বম্বের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ গবেষণা শুরু করে। সেই গবেষণার বিষয়বস্তু ছিল যে দেহের মধ্যে কোন কোন প্রোটিন ডেঙ্গি আক্রান্ত হওয়ার সময় তা বাড়ছে, কোন কোন প্রোটিন কমছে। অনেকটা সেই ছাইয়ের গাদার থেকে সূচ বের করার মতন সেইভাবে আমরা খুঁজে বার করতে পেরেছি যে কয়েকটা প্রোটিন যেটা নাকি ডেঙ্গি যত বাড়ে তত বাড়তে থাকে, আর কিছু প্রোটিন আছে যেগুলো ভালো প্রোটিন আমাদের ভাষায় বলতে পারি, সেগুলো কমতে থাকে। তো সেইটা বার করার পরে আমরা প্রথম একটা পেপার পাবলিশ করলাম। সেটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল, যে বিভিন্ন জায়গার থেকে আমাদের কাছে তারপরে খোঁজ খবর করা হয়েছিল। তখন আমাদের মনে আসে যে ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এখন একটা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। তাদের সেই গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। আন্তর্জাতিক স্তরের থেকে পেটেন্ট দিয়ে জানিয়ে দেওয়া হলো, সেই গবেষণাকে পেটেন্ট দিয়ে জানিয়ে দেওয়া হলো যে বাংলার চিকিৎসা প্রতিষ্ঠান যা ভেবেছে সারা বিশ্ব তাতে উপকৃত হবে, ডেঙ্গি মৃত্যু রোধ করা সম্ভব হবে এই গবেষণার হাত ধরে। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা,
কলকাতা। এদিকে পঞ্চায়েত নির্বাচনের পর সিপিএম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। 12 জন তৃণমূল কর্মীদের যাবজ্জীবন সাজা দিল রামপুরহাট মহকুমা আদালত। 2013 সালে পঞ্চায়েত নির্বাচনের পরের দিন 23শে জুলাই রামপুরহাটের সইপুর গ্রামে সিপিএম কর্মী হুমায়ুন মীরকে মারধর করা হয়। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। 14 জনের নামে খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে 12 জনকে যাবজ্জীবন সাজা। মামলা চলাকালীন বাকি 2 জনের মৃত্যু হয়েছে। খুন করলো মানে এই পার্টি পলিটিক্সের ব্যাপারে আমাকে টিএমসিতে যাওয়ার জন্য করেছিল, রিকোয়েস্ট করেছিল। আমি ওই টিএমসি মানতে রাজি নই বা টিএমসিতে যাইনি, যার জন্য বললেন আক্রোশবশত আমার ছেলেকে খুন করে। আজকে কোর্টে রায় ঘোষণা হলো যে যে আসামিগুলো ছিল তাদের জন্য যাবজ্জীবন সাজা হয়েছে, প্লাস এতে 5,000 টাকা আরও জরিমানা, অনাদায়ে আরও 6 মাস জেল।